সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্র বন্দর দীর্ঘদিন ধরে দেশের বাণিজ্য, অর্থনীতি এবং আন্তর্জাতিক যোগাযোগের প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত হলেও বাস্তব চিত্রটি সবসময় উজ্জ্বল নয়। এই বন্দরটি দেশের আমদানি রপ্তানির প্রায় পুরোটা বহন করলেও এর আর্থিক কার্যকারিতা, দক্ষতা, সময় ব্যবস্থাপনা, প্রযুক্তিগত পরিকাঠামো এবং দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামো সবকিছু নিয়ে বহু প্রশ্ন রয়েছে। রাষ্ট্রের রাজস্ব অর্জনের সবচেয়ে বড় উৎসগুলোর একটি হওয়া সত্ত্বেও চট্টগ্রাম বন্দর তার প্রকৃত সম্ভাবনার অল্প অংশ কাজে লাগাতে পারে না। একদিকে এই বন্দরের মাধ্যমে বছরে হাজার হাজার কোটি টাকার রাজস্ব আসে, অন্যদিকে অদক্ষ ব্যবস্থাপনা, দুর্নীতি, সিন্ডিকেট, শ্রমিক ও রাজনৈতিক গোষ্ঠীর দখলদারি এবং সঠিক প্রযুক্তির অভাবে বিরাট আর্থিক ক্ষতি হয়, যা সরাসরি দেশের অর্থনীতিকে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করে। চট্টগ্রাম বন্দর নিয়ে কোন কোন পক্ষ কিসের স্বার্থ নিয়ে দৌড়ঝাঁপ করছেন তার নেপথ্যের কিছুটা তুলে ধরেছেন ওয়াহিদ ফারুকী। চট্টগ্রাম বন্দরের আর্থিক পরিমাণ বিশাল হলেও এই বিশাল সম্পদকে কার্যকরভাবে ব্যবহারের সক্ষমতা সবসময় প্রশ্নবিদ্ধ হয়ে থাকে। বন্দরটির আয় ও ব্যয়ের হিসাব রাষ্ট্রীয় রিপোর্টে নিয়মিত প্রকাশিত হলেও বাস্তবে লুকানো ব্যয়, অস্বচ্ছতার কারণে হারানো রাজস্ব এবং দুর্নীতির মাধ্যমে অর্থ অপসারণের পরিমাণ অনেক বেশি। আন্তর্জাতিক মানে পরিচিত হলে চট্টগ্রাম বন্দর যে আর্থিক পরিমাণ উৎপাদন করতে পারে তার তুলনায় বর্তমান আয় প্রায় অর্ধেক। বিশেষজ্ঞদের মতে বন্দরটি বিশ্বমানের দক্ষতায় চালানো গেলে এর আয় ৩ গুণ পর্যন্ত বাড়ানো সম্ভব। এখন প্রশ্ন আসে, এই বন্দরটি কেন বিশাল ক্ষতির মুখে পড়ে? এর প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে পুরনো অবকাঠামো, আধুনিক যন্ত্রপাতির স্বল্পতা, বড় জাহাজ ভিড়তে না পারা, অপরিকল্পিত জেটি নির্মাণ, অদক্ষ শ্রমিক, রাজনৈতিক হস্তক্ষেপ, কাস্টমস বন্দর দ্বন্দ্ব, আমলাতান্ত্রিক জট, চাঁদাবাজি, দালাল চক্র এবং শ্রমিক রাজনৈতিক নেতাদের অনিয়ন্ত্রিত আধিপত্য। বন্দরটির প্রধান সমস্যা হলো এটি কখনোই অর্থনৈতিক যুক্তি অনুসারে পরিচালিত হয়নি, বরং রাজনৈতিক স্বার্থ এবং প্রভাবশালী গোষ্ঠীগুলোর সুবিধাকেই কেন্দ্র করে পরিচালিত হয়েছে। ফলে কোন জায়গায় কত বিনিয়োগ প্রয়োজন, কত শ্রমিক লাগবে, কোন প্রযুক্তির ব্যবহার করা উচিত, এসব সিদ্ধান্ত সবসময় দক্ষতার ভিত্তিতে নেওয়া হয়নি। চট্টগ্রাম বন্দরে প্রতিদিন যে সংখ্যক কন্টেইনার ওঠানামা করে তা পরিচালনার জন্য যে আধুনিক যন্ত্রপাতি এবং অটোমেশন প্রয়োজন তার মাত্র ২০-৩০% এখানে ব্যবহার হয়। একটি আন্তর্জাতিক বন্দরে যেভাবে কন্টেইনার স্ক্যানিং, জেটি বরাদ্দ, গেট পাস, কাস্টমস অনুমোদন সবকিছু স্বয়ংক্রিয় হওয়া উচিত, চট্টগ্রাম তার অধিকাংশই ম্যানুয়াল। এই ম্যানুয়াল প্রক্রিয়া দুর্নীতির সবচেয়ে বড় সুযোগ সৃষ্টি করে। ফাইল সরাতে ঘুষ, গেটের সামনে ট্রাক আটকে রাখা, শ্রমিক গ্যাংয়ের অতিরিক্ত ফি আদায়, কাস্টমসে ভুল মূল্য ঘোষণা, স্ক্যানার দিয়ে দ্রুত পণ্য ছাড়াতে ঘুষ, এসব চিরাচরিত প্রক্রিয়া। ফলে বন্দরটি একটি সিস্টেমেটিক দুর্নীতির কেন্দ্রে পরিণত হয়, যেখানে কর্মকর্তা, শ্রমিক নেতা, রাজনৈতিক লোক, ঠিকাদার, দালাল এবং ব্যবসায়ী সবাই মিলে একটি অদৃশ্য চক্র গড়ে তুলেছে। এই চক্রের বিরুদ্ধে বারবার রিপোর্ট, তদন্ত, র্যাপিড অ্যাকশন, শুদ্ধি অভিযান হলেও আসলে কেউই ভাঙতে পারে না, কারণ এই সিন্ডিকেটটি বহু স্তরে শক্তভাবে প্রতিষ্ঠিত। শ্রমিক সংগঠনগুলো আবার রাজনৈতিক দলের অধীন, ফলে শ্রমিকদের উপর রাজনৈতিক নেতারা এবং রাজনৈতিক নেতাদের উপরে ব্যবসায়ী স্বার্থ সব মিলিয়ে একটি ত্রিভুজ গঠিত হয়, যা বন্দরটিকে কখনোই দক্ষ হতে দেয় না। চট্টগ্রাম বন্দরে লুটপাট হওয়ার পদ্ধতিগুলো খুবই স্পষ্ট। প্রথমত, শ্রমিক রাজনৈতিক সিন্ডিকেট প্রতিটি কন্টেইনারে আলাদা করে চার্জ নেয়, যা কোনো সরকারি নির্দেশ নয়। দ্বিতীয়ত, কন্টেইনার হ্যান্ডেলিংয়ের বরাদ্দ গ্যাং ভিত্তিক নিয়ন্ত্রণ রয়েছে। কোন জাহাজে কোন শ্রমিক দল কাজ করবে, ওই দলের শ্রমিক কত টাকা ভাগ পাবে, তাদের মাধ্যমে কোন নেতার পকেটে কত টাকা যাবে, সবই নির্ধারিত। তৃতীয়ত, বন্দর এলাকা ট্রাক, কাভার্ড ভ্যান পরিবহনের রুট নিয়ন্ত্রণ কিছু রাজনৈতিক নেতা এবং তাদের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের হাতে। ফলে পরিবহন ব্যবসা অযৌক্তিকভাবে ব্যয়বহুল হয় এবং প্রতিদিনের ব্যয় কৃত্রিমভাবে বাড়ে। চতুর্থত, টেন্ডার দুর্নীতি, ক্রেন কেনা, ড্রেজিং করা, নিরাপত্তা ব্যবস্থা, আইটি সিস্টেম, সিসিটিভি সবখানে অতিরিক্ত দামে পণ্য কেনা হয় এবং
নিম্নমানের জিনিস সরবরাহ করা হয়। ফলে রাষ্ট্র একদিকে অতিরিক্ত ব্যয় করে, অন্যদিকে সঠিক যন্ত্রপাতি পায় না। এইসব অদক্ষতা এবং দুর্নীতির কারণে বন্দরের কার্যকারিতা কমে যায়। একটি জাহাজ চট্টগ্রামে 2 থেকে 3 দিন সময় নেয়, যেখানে আন্তর্জাতিক মানে এটি 10 থেকে 12 ঘন্টার বেশি লাগে না। এই বাড়তি সময়ের কারণে বিদেশি জাহাজগুলো চট্টগ্রাম আসতে ভয় পায়, অতিরিক্ত চার্জ নেয়, বাংলাদেশের আমদানি রপ্তানি খরচ বাড়ে এবং শেষ পর্যন্ত এর বোঝা সাধারণ মানুষের উপর পড়ে। ব্যবসার খরচ বেড়ে যায়, পণ্যের দাম বাড়ে, দেশের প্রতিযোগিতা সক্ষমতা কমে যায়। চট্টগ্রাম বন্দরে বিদেশি ব্যবস্থাপনা আনার কথা উঠলেই আন্দোলন শুরু হয়। এই আন্দোলনের আসল কারণ বিদেশি কোম্পানির বিরুদ্ধে কোনো বাস্তব উদ্বেগ নয়, বরং যারা দীর্ঘদিন ধরে বন্দরের সিন্ডিকেট থেকে অর্থ আয় করছে তাদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার ভয়। বিদেশি অপারেটর এলে শ্রমিক গ্যাং ভেঙে যাবে, চাঁদাবাজি কমে যাবে, রাজনৈতিক নেতাদের নিয়ন্ত্রণ কমবে, টেন্ডার দুর্নীতি কম হবে, প্রশাসন আধুনিক হবে। আর এই কারণেই অনেক শ্রমিক সংগঠন এবং কিছু রাজনৈতিক গোষ্ঠী বিদেশি ব্যবস্থাপনার বিরুদ্ধে জাতীয়তাবাদী স্লোগান তোলে। বলা হয় দেশ বিক্রি হয়ে যাচ্ছে, বিদেশিরা লাভ নিয়ে পালাবে। কিন্তু বাস্তবে বিদেশি অপারেটর কখনো বন্দর মালিক হয় না, শুধু অপারেশনাল ব্যবস্থাপনার দায়িত্ব নেয়। এতে রাষ্ট্রের আয় কমে না, বরং বাড়ে। উন্নত দেশগুলোর বন্দরে আধুনিক অপারেটর নিয়োগ দেয়া সাধারণ প্রক্রিয়া। যেমন সিঙ্গাপুর, দুবাই, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, সবখানেই বন্দর ব্যবস্থাপনা আন্তর্জাতিক মানের কোম্পানি পরিচালনা করে। বিদেশি ব্যবস্থাপনার সবচেয়ে বড় সুবিধা হলো অটোমেশন, আধুনিক যন্ত্রপাতি, ডিজিটাল ডকুমেন্টেশন, স্বচ্ছতা এবং দ্রুততার সমন্বয়। তারা জানে কিভাবে কন্টেইনার হ্যান্ডেলিং দ্রুত করা যায়, কোন প্রযুক্তিতে খরচ কমে, কোন জায়গায় কিভাবে দুর্নীতি ঠেকানো যায় এবং কিভাবে জাহাজের টার্ন অ্যারাউন্ড টাইম কমানো যায়। বিদেশি অপারেটর এলে শ্রমিকরা নিয়মিত প্রশিক্ষণ পাবে, বন্দর নিরাপত্তা উন্নত হবে, যেটি ব্যবস্থাপনা আধুনিক হবে, যানজট কমবে এবং পুরো সাপ্লাই চেইনে গতি পাবে। ফলাফল হবে আমদানি রপ্তানির ব্যয় কমবে, বাংলাদেশ আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় এগিয়ে যাবে এবং বন্দরটি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক হাবে পরিণত হতে পারবে। চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ উন্নয়নের জন্য প্রয়োজন কয়েকটি মৌলিক পদক্ষেপ। প্রথমত, পুরো বন্দর ব্যবস্থাপনাকে প্রযুক্তি নির্ভর করা। দ্বিতীয়ত, শ্রমিক সংগঠনগুলো পেশাদার কাঠামোতে নিয়ে আসা। তৃতীয়ত, রাজনৈতিক নিয়ন্ত্রণ কমানো। চতুর্থত, দুর্নীতি দমন কমিশন এবং স্বচ্ছ টেন্ডার নীতিকে শক্তিশালী করা। পঞ্চমত, বিদেশি বা দক্ষ দেশীয় অপারেটরের মাধ্যমে পরিচালনা আধুনিক করা। এর পাশাপাশি কাস্টম বন্দর সম্পর্ক সমন্বিত করতে হবে, কারণ দুই বিভাগ একে অপরের সাথে প্রতিযোগিতা বা সংঘর্ষে জড়ালে বন্দর কখনোই কার্যকর হবে না। সবশেষে বলা যায়, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় অর্থনৈতিক সম্পদগুলোর একটি, কিন্তু বর্তমান কাঠামোতে এটি পুরোপুরি বিকশিত হতে পারছে না। রাজনৈতিক হস্তক্ষেপ, অদক্ষ শ্রমিক, সিন্ডিকেট, চাঁদাবাজি, দুর্নীতি সব মিলিয়ে বন্দরটিকে একটি জটিল, অদক্ষ এবং ব্যয়বহুল স্থাপনায় পরিণত করেছে। বিদেশি ব্যবস্থাপনার বিরোধিতা মূলত এই সিন্ডিকেটের স্বার্থ রক্ষার রাজনীতি, দেশের স্বার্থ নয়। বাস্তব সত্য হলো, চট্টগ্রাম বন্দর যদি আন্তর্জাতিক মানের প্রযুক্তি, স্বচ্ছতা ও দক্ষতা অর্জন করতে পারে, তবে এটি শুধু বাংলাদেশের নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার বাণিজ্যের কেন্দ্র হয়ে উঠতে পারে। দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে, রাজস্ব বাড়বে, আমদানি রপ্তানি খরচ কমবে এবং বাংলাদেশ বৈশ্বিক বাজারে প্রতিযোগিতায় নতুন উচ্চতায় পৌঁছে যাবে। চট্টগ্রাম বন্দর একটি সম্ভাবনার নাম। এটিকে শুধু রাজনৈতিক প্রভাবমুক্ত, দুর্নীতিমুক্ত করতে হবে। তারপরে এটি প্রকৃত অর্থে দেশের অর্থনৈতিক শক্তিকে বহুগুণে বাড়িয়ে তুলতে সক্ষম হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।